গণিতের কোশ্চেনগুলি সলভ করবো। এই সঙ্গে আমরা জেনে নেবো যে এই কোশ্চেনগুলি তোমরা কোন খাতায় সলভ করবে এবং খাতা থেকে এবার কিভাবে সাজাবে। তো দেখো, প্রথম কথা হলো যে কোন খাতায় তোমরা এগুলিকে সলভ করবে। তো তোমাদের যে গাইডলাইন্সে দেওয়া আছে সেখানে স্পষ্টভাবেই লেখা আছে যে এই কোশ্চেনগুলিকে তোমাদের বিষয়ভিত্তিক খাতায় সলভ করতে হবে। মানে বিষয়ভিত্তিক খাতা বলতে তোমাদের যে সাবজেক্টের এই কোশ্চেনগুলি সলভ করবে তোমাদের সেই সাবজেক্টের খাতায় কিন্তু এই কোশ্চেনগুলিকে তোমাদের লিখতে হবে। যেমন মনে করো এখানে আমি এখন অঙ্কের কোশ্চেন সলভ করছি, তো এক্ষেত্রে আমাদের এই অঙ্কের কোশ্চেন সলভ করার জন্য আমরা অঙ্কের খাতায় সলভ করব। যদি আমরা ইংলিশের কোশ্চেন লিখতাম সেক্ষেত্রে ইংলিশের খাতায় লিখতাম, যদি আমরা বাংলায় লিখি তাহলে বাংলার খাতায় লিখবো, যদি আমরা ভূগোলের কোশ্চেন করি সেক্ষেত্রে আমরা ভূগোলের খাতায় করবো। ওকে, এবার কথা হলো যে অনেকের কাছে আবার এই বিষয়ভিত্তিক খাতাগুলি থাকে না, মানে তারা একই খাতায় দুটি তিনটি করে সাবজেক্ট লিখে ফেলে। তারা কি করবে? তো তাদের জন্য বলবো যে কোনো একটি বড় খাতা নেবে, সেখান থেকে পেজ তুলে নিয়ে আলাদা আলাদা বিষয়ভিত্তিক খাতা তৈরি করবে, আর সেই খাতাগুলিতে তোমরা এই কোশ্চেনগুলি সলভ করবে। আর এগুলিকে কিন্তু আলাদা আলাদা খাতায় সলভ করতে হবে, যে কোনো একটি খাতায় কিন্তু দুটি বিষয় করবে না। তার কারণ হলো যখন তোমাদের স্কুল খুলবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটি টিচারের কাছে প্রত্যেকটি এই বিষয়ের খাতাগুলি কিন্তু জমা দিতে হবে। ওকে, এবার কথা হলো যে এই খাতাটিকে তোমরা কিভাবে সাজাবে। তো দেখো, তোমরা তোমাদের বিষয়ভিত্তিক খাতাটি নেবে, নেওয়ার পর তারপর উপরে এইগুলোর মার্জিন টানবে এবং এইগুলোর দুই সাইডে মার্জিন টানবে। টানার পর প্রথমে উপরে লিখবে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তারপর নিজের বিদ্যালয়ের নাম, তারপর নিজের নাম, তারপর ক্লাস, সেকশন, রোল নাম্বার, এইগুলো লিখবে। মানে ঠিক যেমন তোমরা তোমাদের প্রজেক্টের খাতাগুলি সাজাও সেইগুলো তোমরা সাজাবে। সাজানোর পর প্রতিটি কোশ্চেন লিখবে আর তার নিচে তোমরা অ্যান্সারগুলি করবে। ওকে, এবার তাহলে আমরা এখানে এই কোশ্চেনগুলি সলভ করি। তো দেখো, এখানে একের জায়গায় আছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a b c বাস্তব a নট ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তো এখানে আমাদের বলা আছে যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো দেখো, এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের a b c বাস্তব, মানে এখানে a b c এই তিনটি হলো বাস্তব। আবার বলা আছে যে a নট ইজ ইকুয়াল টু 0, মানে এখানে আমাদের এর মান 0 হতে পারবে না, সেটি আমাদের বলে দেওয়া আছে। এবার বলা আছে যে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। মানে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ হবে সেই বীজ দুটি সমান হবে, তো কোন শর্ত হবে সেটি আমাদেরকে লিখতে হবে। তো তোমরা জানো যে এর আগে আমি যখন তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি করেছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের প্রতিটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি করে বীজ থাকে। তো কোন শর্তে এখানে এই বীজ দুটি সমান হবে সেটি আমরা জানবো। দেখো, তোমরা যদি তোমাদের টেক্সট বইয়ে 24 পেজটি দেখো, এখানে একটি বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে লেখা আছে যে পেলাম a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে কন্ডিশন হিসেবে দেওয়া আছে যে a নট ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, মানে এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি তিন প্রকার হয়। কি কি? প্রথমত হয় বাস্তব সমান হয়, দ্বিতীয়ত বাস্তব অসমান হয়, তৃতীয়ত কোনো বাস্তব বীজ পাবো না। ওকে, তো এই তিন প্রকার কখন কখন হয়? যখন আমাদের বাস্তব সমান হবে, মানে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব সমান হবে, সেক্ষেত্রে হবে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। মানে এখানে যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি b স্কয়ার, মানে এই b স্কয়ার যদি b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার বলতে এই b স্কয়ার মাইনাস 4ac বলতে এই a আর c, এই তিনটির মান যদি আমাদের ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমাদের এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব আর সমান হবে। তো এখানে বলা হয়েছে যে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তো সেক্ষেত্রে আমরা সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটি আমরা এখানে এই এক জায়গায় শর্তটি লিখে দিতে পারি যে বাস্তব সমান হবে যখন b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তো এরই সঙ্গে তোমরা এই দুটিও দেখে নাও। মানে তোমাদের বোর্ডের পরীক্ষা যদি কোশ্চেনে যদি বলা হয় যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কখন বাস্তব অসমান হয়, সেক্ষেত্রে তোমরা এই শর্তটি লিখে নিতে পারো। আবার যদি বলা হয় যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কোনো বাস্তব বীজ পাবো না, সেক্ষেত্রে শর্তটি কি হবে, সেক্ষেত্রে তোমরা এটিকে লিখে দিতে পারবে। ওকে, তো এখানে আমরা একের জায়গায় অ্যান্সারটি করবো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হবে যখন b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0।
হবে। ওকে, এটি আমাদের শর্ত। এবার আমরা এই দুই ব্যাপ্তি করবো। দুই দাগে আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত? তো এখানে আমাদের বলা হয়েছে যে একটি বৃত্তের কথা বলা হয়েছে। ওকে, মনে করো যে এটি একটি বৃত্ত। তো বলা হয়েছে যে একটি বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 10 সেমি। তো এখানে ব্যাসার্ধ বলতে আমাদের কেন্দ্র থেকে এই বৃত্তের এই রিংয়ের উপর এই যে পরিধি এর উপরে যে দৈর্ঘ্যটি এটি ব্যাসার্ধ বলা হয়। তো বলা হচ্ছে যে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আমাদের এখানে 10 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে যে এবং ওই বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 12 সেমি। তো এই বৃত্তটির একটি জায়ের দৈর্ঘ্য 12 সেমি। তো আমি এখানে 12 সেমি একটি জ্যা ধরছি। আমরা কি জানি যে বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা থাকতে পারে, কিন্তু এই কেন্দ্র বরাবর যেটি থাকে সেটিকে ব্যাস বলা হয়। তো এখানে যে আমাদের বলা হয়েছে যে ওই বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 12 সেমি, তো সেক্ষেত্রে আমাদের এটি আমরা এইভাবে একটি দিতে পারি 12 সেমি, এটি বলা হয়েছে 12 সেমি। এবার বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত, মানে এই বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের দূরত্বটি কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে যে তোমরা তোমাদের টেস্ট বইয়ে 61 পেজটি দেখো, এখানে যে এই 5 দাগের যে প্রয়োগটি আছে এখানে আছে নিয়ামক একটি বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। আমি ওই বৃত্তে একটি 10 সেমি দৈর্ঘ্যের যা এবি এঁকেছি। বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জায়ের দূরত্ব হিসাব করে লিখি। মানে সেম কোশ্চেন, এখানে যে কোশ্চেনটি আছে সেম কোশ্চেন, শুধুমাত্র এখানে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমাদের এখানে আলাদা আছে, আর এখানে আমাদের নামটি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে তোমরা যে এই অঙ্কটি দেখেছো তারা নিশ্চয়ই এটি করতে পারবে। দেখো এখানে যেহেতু আমাদের এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব বের করতে হবে, তো এক্ষেত্রে আমরা এর লম্ব টানবো। ওকে, তো এখানে আমি যদি নাম দিই, ও আমি নাম দিচ্ছি এর কেন্দ্র, এ বি আমি এই জায়ের নাম দিচ্ছি, আর এখানে কেন্দ্র থেকে জায়ের উপরে এই যে লম্বটি টেনেছি এখানে যে বিন্দুকে ছেদ করেছি এর একটি নাম দিচ্ছি আমি পি। এরকম আমরা এখানে লিখতে পারি দুই দাগে যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা এর উপর ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জায়ের উপর ওপি লম্ব টানলাম। তো আমরা এখানে লিখে নিতে পারি যে ওপি লম্ব অঙ্কন করলাম, যেটি এ বি কে পি বিন্দুতে ছেদ করেছে। তো আমরা লিখবো যে যেটি এ বি কে পি বিন্দুতে ছেদ করেছে। অতএব দেখো এখানে যেহেতু আমরা এই ও বিন্দু থেকে এ বি জায়ের উপর আমরা এইভাবে লম্ব টানছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই পি আর বি এর যে মানটি হবে এই মানটি আমাদের এই এ বি এর অর্ধেক হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব পিবি সমান হাফ এ বি, বা পিবি সমান হাফ এবি। এবির মান হলো আমাদের 12 সেমি, এখানে আমরা গুণ 12, এবি বললে আমরা 12 লিখতে পারি। এটিকে যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 6 × 12। অতএব আমরা দেখছি যে পিবি সমান হচ্ছে আমাদের 6 সেমি। এবার দেখো এখানে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের উপর আমরা লম্ব টানছি, তাহলে এখানে যে কোণটি তৈরি হয়েছে এই কোণটি আমাদের 90 ডিগ্রি তৈরি হয়েছে। তাহলে এখানে আমাদের ও পি বি এটি একটি সমকোণী ত্রিভুজ হলো। আর আমরা জানি যে কোন সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজের মানটি, এই অতিভুজের মানটি সমান হয় এর এ স্কয়ার। মনে করো আমি এখানে যদি এ বি সি ধরি তাহলে এখানে এসি হলো অতিভুজ, তো এসি স্কয়ার সমান হয় আমাদের এখানে এই ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তো ভূমি বলতে আমাদের এখানে বিসি স্কয়ার প্লাস আর উচ্চতা স্কয়ার বলতে আমাদের এবি স্কয়ার হয়। ওকে, তো এই পিথাগোরাসের সূত্র আমরা এখানে ধরি, তাহলে এক্ষেত্রে আমরা এখানে আমরা ভূমির দৈর্ঘ্যটি পেয়ে যাচ্ছি আর এখানে আমরা অতিভুজের দৈর্ঘ্যটি পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এই উচ্চতার দৈর্ঘ্যটি বের করলে এই কেন্দ্র থেকে এই জাতি কতটা দূরে অবস্থিত সেটি আমাদের বেরিয়ে যাবে। এখানে আমরা লিখবো যে এখানে ত্রিভুজ ওপিবি একটি সমকোণী ত্রিভুজ। অতএব
এক্ষেত্রে যেহেতু আমাদের ওপি এর মান বের করতে হবে, তো ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি জানি যে এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হয়। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এই অতিভুজের মানটি বের করছি না, তো এক্ষেত্রে আমাদের এই উচ্চতাটি বের করছি, তো সেক্ষেত্রে আমাদের এই উচ্চতাটির মান এই সাইডে রাখছি, মানে এক্ষেত্রে আমাদের এটি থেকে এটিকে আমাদের বাদ দিতে হবে। ওকে, তো এখানে আমাদের এই অতিভুজ হচ্ছে ওবি, তো এখানে ওবি স্কোয়ার মাইনাস এর থেকে আমরা এই ভূমি স্কোয়ারকে বাদ দিব, তো এখানে ভূমি হচ্ছে আমাদের পি বি স্কোয়ার বা ওপি স্কোয়ার। ওবি বলতে আমাদের এখানে ওবি বলতে আমাদের 10, এখানে 10 এর স্কোয়ার বিয়োগ এখানে পিবি বলতে আমাদের এখানে বেরিয়েছে, এখানে পিবি বলতে আমাদের 6 সেন্টিমিটার বেরিয়েছে, তো 6 এর স্কোয়ার বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 এর স্কোয়ার মানে 10 10 হচ্ছে আমাদের 10 হচ্ছে 100, আর এখানে 6 6 হচ্ছে 36 বা এখানে ওপি ইজ ইকুয়াল টু, দেখো এখানে এই 100 থেকে যদি আমরা 36কে বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে, 6 আছে কত হলে 10 হবে 4, 8 থেকে 1, 3 আছে 4, 4 আছে কত হলে 10 হবে, তো 6। এর সমান চিহ্নের এই সাইডে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটি আমাদের এই সাইডে গিয়ে আমাদের রুট হয়ে যাবে। অতএব ওপি ইজ ইকুয়াল টু, এটি যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে 8 8 64, তো এখানে হচ্ছে আমাদের 8, মানে আমরা কি জানি যে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা যদি গুণ সম্পর্কে থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে সেটি আমাদের একটি সংখ্যা চলে আসে রুটের বাইরে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু 64 আছে তাহলে হচ্ছে 8 8 64। ওকে, আমাদের এক্ষেত্রে দেখলাম যে ওপি আমাদের ওপির মান হচ্ছে 8, তো 8 সেমি। তো ওপি সমান যেহেতু আমাদের এখানে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হলো আমাদের 8 সেমি। আমাদের এখানে কোশ্চেন ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সমান 8 সেমি। ওকে, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা এই তিনের দাগটি করবো। তো তিনের দাগে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো দেখো এখানে আমাদের বলা হয়েছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি আমাদের 1:8 হয়, তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটি আমাদের বের করতে হবে। দেখো তোমরা যদি তোমাদের টেক্সট বইতে এই 76 পেজে যদি 24 নম্বর অঙ্কে এখানে আইডি দাগটি দেখো, তো এখানে দেখো অঙ্কটি আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, মানে সেম অঙ্ক, শুধুমাত্র আমাদের এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি আছে এখানে 1:8 আর এখানে আছে আমাদের 1:27। ওকে, মানে এখানে আছে আমাদের 1:8 আর এখানে অঙ্কটি আছে 1:27। তাছাড়া কিন্তু অঙ্ক দুটি কিন্তু আমাদের সেম রুলে হবে। ওকে, তো তোমরা যারা এই অঙ্কটি করতে পারছো তারা নিশ্চয়ই এই অঙ্কটি করতে পারবে। তো দেখো এবার আমরা এই অঙ্কটি করে নেব। দেখো এখানে যেহেতু আমাদের বলা আছে যে ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে, তোমরা কি জানি যে ঘনকের আয়তন সমান কি হয়, আয়তন বলতে আমাদের বাহু কিউব হয়। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বাহু কিউব হবে আর এখানে আমাদের বাহুর দৈর্ঘ্যটি দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারি যে ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য সমান x একক এবং y একক। ওকে, এক্ষেত্রে আমি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য বললাম x একক এবং y একক। অর্থাৎ এখানে যেহেতু বলা আছে যে ঘনক দুটির আয়তনের অনুপাত হবে 1:8, তাহলে এগুলো আমরা লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি যে x কিউব বাই y কিউব ইজ ইকুয়াল টু 1/8। ওকে, মানে এখানে আমাদের যেহেতু বাহুকে আমরা x ধরেছি, তাহলে এর কিউব সমান আমাদের এটি হবে, আবার এর কিউব সমান আমাদের এটি হবে, বা x কিউব বাই y কিউব, এখানে আমরা 1 এর কিউব দেবো আর 8 কে আমরা এইভাবে 2 এর কিউব হিসেবে লিখতে পারি। কারণ আমরা যদি 8 কে যদি আমরা ভাঙাই তো 2 গুণ 2 গুণ 2 হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে 2 এর কিউব হলো, তো এখানে আমরা 8 কে এইভাবে লিখতে পারি, বা এখানে x বাই y দুটিতেই যেহেতু কিউব আছে এখানে আমরা হোল কিউব দিতে পারি, এখানেও দুটিতেই আমাদের যেহেতু কিউব আছে তো এখানে আমরা এইভাবে দিয়ে হোল কিউব দিতে পারি। ওকে,
এবার উভয় সাইডে যেহেতু কিউব আছে, তো কিউবের সঙ্গে কিউব কেটে গেলে অতএব আমাদের হচ্ছে x/y ইজ ইকুয়াল টু 1/2। তো দেখো এখানে যেহেতু x/y ইজ ইকুয়াল টু 1/2 হলো, তার মানে কি এখানে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের অনুপাতটি বেরিয়ে গেল। মানে যেহেতু আমাদের পরে আবার বলা হয়েছে যে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তো সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু বলা আছে, আমরা কি জানি ক্ষেত্রফল সমান কি হয়, ক্ষেত্রফল সমান হয় বাহু তার স্কয়ার হয় ক্ষেত্রফল। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে x/y ইজ ইকুয়াল টু 1/2 হলো, তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করতে হলে একটি তলের ক্ষেত্রফল যদি প্রথমে বের করি তাহলে হচ্ছে x² / y² সমান এখানেও 1² / 2 হবে। ওকে, মানে আমরা কি জানি যে অনুপাতের অঙ্কে উভয় সাইডে যদি আমরা একই সংখ্যা গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তো এক্ষেত্রে যেহেতু আমরা এখানে এই বাহুর দৈর্ঘ্য এটিকে ধরেছি, তো বাহুকে স্কয়ার দিচ্ছি মানে বাহুর অনুপাতেরও স্কয়ার হবে। বা এবার দেখো এটি হচ্ছে আমাদের একটি তলের ক্ষেত্রফল। এবার আমরা কি জানি যে ঘনকের মোট তল থাকে 6টি তল। তো সেক্ষেত্রে আমাদের একটি তলের ক্ষেত্রফল যদি এটি হয়ে থাকে, তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি এর সঙ্গে 6 গুণ হবে। তো এই ক্ষেত্রে আমরা এর সঙ্গে আমরা 6 কে গুণ করব, এর সঙ্গে আমরা 6 কে তাহলে গুণ করব। এটি সমান হবে আমাদের এখানে এই এককে 1 আর এখানে হচ্ছে 2 গুণ 4। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এই সাইডে 6 আর গুণ করছি না, কারণ এই সাইডে যদি আমরা উভয় সাইডে এইভাবে যদি আমরা 6 কে যদি আমরা গুণ করি, তো 6 এর সঙ্গে 6 কেটে যাবে, সেই একই সংখ্যা থাকবে। কারণ এখানে আমাদের বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটি বের করতে বলা হয়েছে। তো অনুপাত মানে কি, আমরা এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি রাখবো। আর এখানে যেহেতু 6টি তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফলটি বের করতে হবে, তার জন্য 6 এর সঙ্গে 6 কাটবে না, কিন্তু অনুপাতের সংখ্যার সঙ্গে আমরা এটিকে কাটতে পারি। অতএব আমরা দেখছি যে এখানে আমাদের হচ্ছে 6x² ইজ টু এখানে 6y² ইজ ইকুয়াল টু এখানে 1:4। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই চারের দাগে করবো। তো চারের দাগে আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তো দেখো এখানে আমাদের বলা আছে যে যদি 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ আসল যদি আমাদের এটি হয়, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো এই পর্যন্ত এখন আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারের এই অঙ্কগুলি করাইনি, শুধুমাত্র সরল সুদের অঙ্কগুলি করানো হয়েছে। তো চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি আমি তোমাদের কয়েকদিন পরে করে দেবো, কিন্তু এখন আমরা এই সলভ করবো। ওকে, কিন্তু তোমরা এখানে একটি জিনিস দেখো, এখানে এই 113 পেজের এখানে যে এই 20 দাগের অঙ্কটি আছে, এই 20 দাগের অঙ্কটি আছে যে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। মানে এই অঙ্কটি সেম কিন্তু আমাদের এই অঙ্কটির মতো, শুধুমাত্র এখানে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমাদের আলাদা, আর এখানে আমাদের যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি আমাদের আলাদা। তো তোমরা যারা এই পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্কগুলি করেছো, তাদের মধ্যে যারা এই ধরনের অঙ্কগুলি করেছে তারা নিশ্চয়ই পারবে। ওকে, তো দেখো এটিকে আমরা কি মনে করতে পারি, এখানে এই অঙ্কটি আমি সূত্রের সাহায্যে করবো। ওকে, তো এখানে চারের দাগে এখানে বলা হচ্ছে যে 400 টাকা। তো 400 টাকা মানে কি, আমাদের এটি প্রিন্সিপাল হলো 400 টাকা। তো আমি এখানে লিখবো যে আসল মানে পি, এটি হলো আমাদের 400 টাকা 2 বছরের জন্য। তো সময়, তো এক্ষেত্রে আমি সময়টি সময় বলতে আমরা টি ধরে থাকি। তো টি সমান এখানে বলা হচ্ছে 2 বছর। ওকে, কিন্তু এই চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে এখানে আমাদের টি বদলে এখানে এন লেখা হয়। আমি এখানে এন লিখছি। এবার এখানে বলা আছে যে সমল চক্রবৃদ্ধি। তো সমল চক্রবৃদ্ধি মানে কি, চক্রবৃদ্ধি সুদে আসলে যে টাকাটি তাকে বলা হয় সমল চক্রবৃদ্ধি। তো সেক্ষেত্রে আমাদের এটি হবে সমূল চক্রবৃদ্ধি, এটিকে অ্যামাউন্ট সমান এটি হলো 441 টাকা। ওকে, তো এক্ষেত্রে আমাদের বের করতে হবে সুদের হার। তো আমরা এখানে লিখতে পারি যে ধরি সুদের হার সমান R%। তো দেখো যখন তোমাদের এই চক্রবৃদ্ধি অঙ্কে যখন তোমাদের এইভাবে আসলটি থাকবে আর এখানে সময়টি দেওয়া থাকবে, আর এখানে এই সমূল চক্রবৃদ্ধির যে অ্যামাউন্টটি সেটি আমাদের দেওয়া থাকবে, সেক্ষেত্রে সুদের হার বের করতে হলে সূত্রটি হয় আমাদের P আর এখানে 1 প্লাস R/100 আর এখানে N ইজ ইকুয়াল টু A। ওকে, বা P বলতে আমাদের এখানে আসল, তো আসল 400, আমি এখানে লিখবো 400
এখানে 1 করতে 1 প্লাস আর বলতে যেহেতু আমরা সুদের হার ধরেছি আর, সেক্ষেত্রে আর বলতে আরই থাকবে, এখানে 100 এর উপরে n, তো n বলতে আমাদের সময়টি ধরা হয়, সেক্ষেত্রে স্কোয়ার। এখানে যদি আমাদের এই সময়টি 3 বছর 4 বছর থাকতো, সেক্ষেত্রে আমাদের এটি কিন্তু এখানে সেই হিসেবে বসতো। ওকে, সমান এ বলতে আমাদের এখানে অ্যামাউন্ট, সেটি হচ্ছে আমাদের 441 বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এখানে 4 4 1। দেখো 400 সংখ্যাটি এই সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্কে আছে, তো এই সাইডে চলে আসবে আমাদের ভাগ সম্পর্কে। বা এখানে আমাদের সমান চিহ্নের এই সাইডে এই সংখ্যাটি যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে, তো এটিকে যদি আমরা হোল স্কোয়ার করতে পারি তাহলে উভয় ক্ষেত্রে আমাদের স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটিকে যদি বর্গ করি, তো আমাদের এখানে 441কে যদি আমরা বর্গ করি, তো এখানে 2 দুগুণ হচ্ছে আমাদের 4। ওকে, আমাদের দুটো করে নামে, তো দুটো করে নামলে হচ্ছে 41। এখানে যা নিতে হয় তার ডবল এখানে নিতে হয়, তো 2 এর ডবল 4। এখানে যদি আমি 1 দিই, এখানে আমরা 1 দেবো, তো 1 হচ্ছে 1 আর এখানে 4 হচ্ছে 4, তাহলে এখানে আমাদের মিলে গেল, মানে এটি হচ্ছে আমাদের 21। ওকে, এখানে আমাদের 21 হচ্ছে, তো তার আগে এটি আমরা লিখে নেবো 1 প্লাস আর বাই 100 এখানে হোল স্কোয়ার। এটির জন্য আমরা পেলাম 21, এটির জন্য আমরা পেলাম 21 তার হোল স্কোয়ার। ওকে, মানে এই 441কে যদি আমরা বর্গ করি, সেটি আমাদের 21 এর স্কোয়ার হবে, আর 400কে করলে আমাদের 20 এর স্কোয়ার হবে। ওকে, মানে এই 20 সঙ্গে যদি আমরা 20কে গুণ করি, 2 দুগুণে 4, 0 করতে 0, মানে 400। বা তোমরা যদি কেউ না বুঝতে পারো, তাই এইভাবে ভাগ করে নিতে বর্গমূল করে নেবে, দেখবে যে তোমাদের এই 400 সমান 20 স্কোয়ার আসবে। বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এখানে উপর নিচে উভয় সংখ্যা যেহেতু স্কোয়ার আছে, তো এক্ষেত্রে আমরা এখানে এইভাবে লিখতে পারি 21 বাই 20 তার হোল স্কোয়ার। বা দেখো দেখো এখানে যেহেতু আমাদের ইকুয়াল সাইনের উভয় পাশে হোল স্কোয়ার আছে, তো এই স্কোয়ার সঙ্গে এই স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এদিকে 21 আর এখানে 20। বা আর বাই 100 ইকুয়াল টু এখানে 21 বাই 20, 1 আছে এর সঙ্গে যোগ সম্পর্কিত, এই সাইডে চলে আসবে বিয়োগে। এবার যদি আমরা এটিকে বিয়োগ করি, আমি এখানে বিয়োগ করে নিচ্ছি 21 বাই 20 মাইনাস 1, এর নিচে কিছু নেই বলে 1 ধরলে 1 আর 20 লসাগু হচ্ছে 20, 20 দিয়ে 20কে ভাগ করলে 20 1 20, মানে একবার যায়, 1 এর সঙ্গে 21কে গুণ করলে 21 কে 21 মাইনাস 1 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে হচ্ছে 20 কে 20, মানে 20 বার হচ্ছে 20 সঙ্গে 1 কে গুণ করলে হচ্ছে 20। এবার আমাদের এই 21 থেকে 20কে বাদ দিলে আমাদের এখানে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 20। ওকে, বা তাহলে এটিকে আমরা সমান ইউজ করতে পারি আর বাই 100 ইকুয়াল টু এটি সমান হচ্ছে আমাদের 1 বাই 20। এবার এটিকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, সেক্ষেত্রে আমাদের এখানে এই আর এর সঙ্গে 20 গুণ হবে, তো এক্ষেত্রে আর এর সঙ্গে 20 গুণ হবে, তো 20 আর এখানে 1 এর সঙ্গে 100 গুণ করলে হচ্ছে 100, বা আর ইকুয়াল টু এখানে 100, এখানে 20 আছে আর এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। 20 তে যদি এটিকে কাটি, তো 5 20 100, অতএব আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। ওকে, তো দেখো এখানে আমরা ধরেছিলাম যে ধরি সুদের হার r%, আর আমাদের এখানে বের হলো যে r ইকুয়াল টু বের হলো 5, তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় সুদের হার সমান 5%, এটা আমাদের আনসার। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি আমাদের আসল থাকে আর এই সময়টি থাকে আর এই সময় চক্রবৃদ্ধি মানটা থাকে, সেক্ষেত্রে তোমরা কিভাবে এই সুদের হারটি বের করতে পারবে। এক্ষেত্রে তোমাদের এই সংখ্যাগুলি যাই দিক না কেন, এই সূত্রটি অ্যাপ্লাই করে তোমরা অঙ্কটি সলভ করবে, দেখবে তোমাদের অঙ্কটি সঠিক হবে। ওকে, এবার আমরা এই পাঁচের দাগটি করবো। তো পাঁচের দাগে আছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের বলা আছে যে x 12 y 27 এই চারটি সংখ্যা যদি আমাদের ক্রমিক সমানুপাতি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই x আর y এর মান কত সেটি আমাদের বের করতে হবে। তো ক্রমিক সমানুপাতি কত অর্থ নিশ্চয়ই বোঝো। ক্রমিক সংখ্যা বলতে আমাদের পরপর যে সংখ্যাগুলি হয় তাকে বলা হয় ক্রমিক সংখ্যা, আর এখানে যেহেতু আমাদের ক্রমিক সমানুপাতি বলা হচ্ছে, মানে সংখ্যাগুলো আমাদের পরপর সংখ্যাই হবে। আমরা এইভাবে করতে পারি, 5 দাগে x 12 y 27 ক্রমিক সমানুপাতি, অতএব
যেহেতু এগুলি ক্রমিক সমানুপাতি তখন আমরা বলতে পারি x/12 আবার 12/y আবার এখানে y/27। ওকে, মানে এগুলি যেহেতু আমাদের ক্রমিক সমানুপাতি তাহলে সংখ্যাগুলিকে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো, প্রথমে আমরা এখানে এই y এর মানটি বের করে নেবো। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে 12/y = y/27, বা এক্ষেত্রে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তো সেক্ষেত্রে y এর সঙ্গে y কে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে y², আর এখানে এই 27 এর সঙ্গে এই 12 আমাদের গুণ হবে, বা y = দেখো ইকুয়াল সাইডে এই সাইডে আছে আমাদের স্কয়ার, তো এই সাইডে গিয়ে রুট হয়ে যাবে। এবার ওই 27 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখানে কি পাবো, যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 দিয়ে 3 নং 27, 3 3 9। তো এর জন্য আমরা পাচ্ছি 3 গুণ 3 গুণ 3, আর 12 কে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হচ্ছে 6 দুগুণ 12 আর 3 দুগুণ 6। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে 3 আর গুণ 2 গুণ 2। ওকে, বা y = দেখো আমরা কি জানি যে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা জোড়া পেয়ে যায় আর সেটি গুণ সম্পর্কে থাকে তো দুটির জন্য আমাদের একটি করে বেরিয়েছে। তো এক্ষেত্রে এই দুটি চিহ্নের জন্য একটি 3, এই দুটি চিহ্নের জন্য একটি 3, আর এই দুটি 2 এর জন্য একটি 2, বা y সমান 3 3 9, 9 দুগুণ হচ্ছে আমাদের 18। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই y এর মান বেরিয়ে গেল 18, মানে এখানে আমাদের y এর মান বেরিয়ে গেল 18। এবার আমরা এই দুটি সংখ্যা দিয়ে x এর মান বের করব। তো দেখো, এবং x/12 = 12/y, বা x/12 = 12 এখানে y যেহেতু আমরা 18 পেয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে y পরিবর্তে আমরা 18 লিখতে পারি, বা এবার এটিকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তো এখানে 18 এর সঙ্গে x কে আমাদের গুণ হবে, তো x এর সঙ্গে আমাদের 18 গুণ হচ্ছে, আর এখানে আমাদের এই 12 এর সঙ্গে 12 গুণ হবে, তো এই 12 সঙ্গে 12 গুণ হবে, তো 12 গুণ 12, বা x = এখানে 12 গুণ 12, আর এখানে 18 আছে x এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। এবার যদি আমরা কাটি 3 দিয়ে কাটতে পারি, 3 4 12 আর 3 6 18। তো 6 দিয়ে যদি আমরা এটিকে কাটি তাহলে হচ্ছে 6 দুগুণ 12, অতএব x = 4 দুগুণ 8। মানে x এর মান বেরিয়ে গেল আমাদের 8। ওকে, তো এখানে যেহেতু আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে এই চারটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x ও y এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে y = হলো মানে 18 আর x = হলো 8। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব y = 18 আর x = 8। এটা আমাদের आंसर। আর এখানে এই 5 দাগের যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এই 99 পেজ নামে কিন্তু তোমরা দেখবে সেখানে কিন্তু আমাদের সেম অঙ্কটি আছে। ওকে, এবার আমরা এই 6 দাগটি করব। তো 6 দাগে আছে ও কেন্দ্র বৃত্তের AB একটি ব্যাস, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC = 60 হলে কোণ OCA = কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো দেখো, কি যে হচ্ছে ও কেন্দ্র একটি বৃত্ত, আমি এখানে ও কেন্দ্র একটি বৃত্ত আঁকছি, এখানে আমি হাতে আঁকছি, তোমরা কম্পাস দিয়ে এঁকে নেবে। ওকে, তো বলা হচ্ছে যে ও কেন্দ্রে একটি বৃত্ত, এই কেন্দ্রের এই বৃত্তের AB একটি ব্যাস। তো এখানে ব্যাস বলতে আমাদের এই কেন্দ্র বরাবর যাবে। তো বলা হচ্ছে যে AB একটি ব্যাস, আমি এখানে AB ব্যাস লিখলাম, আর এখানে ও কেন্দ্র বৃত্ত। এবার হচ্ছে সি বৃত্তে অবস্থিত যে কোনো একটি বিন্দু, মানে সি এই বৃত্তে অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, আমি এখানে নিতে পারি, 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 যে কোনো একটি বিন্দুতে নিতে পারি। তো আমি এখানে লিখছি। ওকে, বলা হচ্ছে কি যে সি যে কোনো একটি বিন্দু, এটা বলা হচ্ছে যে কোণ OBC, কোণ OBC মানে আমাদের এখানে এই যে কোণটি হচ্ছে, ওকে, মানে এই যে কোণটি হচ্ছে এই কোণের মান বলা হচ্ছে যে 60 ডিগ্রি হলে কোণ OCA মানে আমাদের তাহলে এখানে যে কোণটি হচ্ছে, এই যে কোণটি হচ্ছে এই কোণের মান কত হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, AB একটি ব্যাস, এখানে AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC মানে এই কোণটি হলে কোণ OCA মানে এই কোণটি কত সেটি আমাদের বের করতে হবে। তো এটিকে আমরা এইভাবে করতে পারি যে ও কেন্দ্রীয়
বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। ওকে, দেখো এখানে যেহেতু আমাদের কোণের মান কত সেটি বের করতে হবে, তার জন্য কিন্তু আমরা এটিকে উপপাদ্য করে লিখবো না, এটি জাস্ট আমরা এখানে প্রমাণ করবো যে এই কোণটির মান কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে যেহেতু ও কেন্দ্র বৃত্তের এ বি আমাদের ব্যাস, তো এখান থেকে আমরা যদি এই পর্যন্ত ধরি তো এটি আমাদের হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে এই সি বিন্দু যেহেতু আমাদের বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, তো এখান থেকে এই পর্যন্ত এটি আমাদের হচ্ছে বৃত্তের, এখানে হচ্ছে আমাদের এটি ব্যাসার্ধ। তাহলে এখানে যে আমাদের এই যে ত্রিভুজটি তৈরি হচ্ছে, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যটি আর এই বাহুর দৈর্ঘ্যটি, দুটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হলো। আমরা কি জানি, কোন ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের সমান হয়, মানে সমদ্বিবাহু ত্রিভুজের এতে বিপরীত যে কোণ দুটি থাকে, মানে মানে এই বাহুটির বিপরীত কোণ হলো আমাদের এটি আর এই বাহুটির বিপরীত কোণ হলো এটি। ওকে, মানে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু যে বিপরীত দিকে যে কোণ দুটি, এই কোণ দুটি সমান হয়। তো এক্ষেত্রে আমাদের যদি সি ও বি এটিকে যদি আমরা একটি ত্রিভুজ ধরি, তাহলে এই বাহুটি এই বাহুটি সমান হচ্ছে, তাহলে এই বাহুটি এই বাহুটি যদি সমান হয়, এই সমান বাহুর বিপরীত দিকে যে কোণ দুটি আছে এই কোণ দুটি আমাদের সমান হবে। তো এক্ষেত্রে আমাদের বলা আছে যে এই কোণটি আমাদের 60 ডিগ্রি, তাহলে এই বাহুটির বিপরীত দিকের কোণটি যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটি সমান এই বাহুটি, তাহলে এর বিপরীত দিকের কোণটি আমাদের এটি আমাদের 60 ডিগ্রি হবে। ওকে, এবার আমরা কি জানি, কোন বৃত্তের উপর অবস্থিত এখানে আমাদের এই ব্যাসের থেকে সৃষ্টি করে যদি আমাদের যে কোনো যদি আমাদের কোণ সৃষ্টি হয়, তো সেই করে এখানে যে মানটি থাকে সেটি আমাদের 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের এই মোট টোটাল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে যখন আমাদের এই 60 ডিগ্রিকে বাদ দেবো তখন আমাদের এই কোণটি পেয়ে যাবো। ওকে, তো এভাবে কিন্তু আমরা এটিকে প্রমাণ করতে পারি বা অন্যভাবে প্রমাণ করতে পারি, কোনো অসুবিধা নেই। বা তোমরা যদি কেউ অন্যভাবে প্রমাণ করতে চাও সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এইভাবে প্রমাণ করছি। ওকে, তোমরা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, অতএব এখানে আমাদের এই বাহুটি আর এই বাহুটি সমান, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ও বি সমান ও সি, যেহেতু কারণ হিসেবে লিখবো যে যেহেতু একই বৃত্তের ব্যাস। ওকে, একই বৃত্তের ব্যাস, তার জন্য আমাদের এই দুটি হলো সমান। অতএব ত্রিভুজ, এক্ষেত্রে আমরা এই ত্রিভুজটিকে ধরবো ও বি সি, অতএব ত্রিভুজ ও বি সি এর এর এই কোণটি সমান এই কোণটি হবে, এর কোণ ও বি সি এই কোণটি সমান হবে আমাদের এখানে ও সি বি সমান, এটি যেহেতু 60 ডিগ্রি, তো এটি আমাদের 60 ডিগ্রি হবে। আর তার হিসেবে বললাম আমরা যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান বাহু বিপরীত দিকের কোণ দুটি আমাদের সমান হয়, তো সেক্ষেত্রে আমাদের এটি সমান হচ্ছে। তো কারণ হিসেবে আমরা লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকে অবস্থিত কোণের মান সমান। ওকে, আমরা এই ত্রিভুজের এই দুটি কোণের মান সমান বললাম, তার কারণ হিসেবে আমরা দিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকে অবস্থিত কোণের মান সমান। আবার দেখো এখানে আমরা বলেছি যে কোন ত্রিভুজের ব্যাসার্ধের উপর অবস্থিত যে ত্রিভুজটি থাকে সেই ত্রিভুজের এই কোণের মান আমাদের 90 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা এই এ বি সি এটিকে যদি আমরা পুরো একটি ত্রিভুজ ধরি, সেক্ষেত্রে আমাদের এই কোণের মানটি আমাদের 90 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আবার ত্রিভুজ এ বি সি এর এর এ সি বি এই কোণটি 90 ডিগ্রি, তো আমরা লিখবো যে এর কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। অতএব এখানে আমাদের এই কোণের মানটি বের করতে বলা হয়েছে ও সি এ, এই কোণের মানটি বের করতে বলা হয়েছে। আমরা এখানে লিখতে পারি যে অতএব ও সি এ সমান, এখানে আমাদের এই কোণের মান থেকে মানে পুরো টোটাল এই কোণের মান থেকে এই কোণটি বাদ দেবো। তো এখানে আমাদের এই কোণের নামটি হলো আমাদের এখানে এ সি বি মাইনাস এখানে আমরা এই কোণটি ও সি বি। ওকে, ও সি বি
সমান কোণ ও সি এ সমান, এটি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটি সমান আমরা এখানে লিখেছি 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি বিয়োগ এটি সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, বা কোণ ও সি এ সমান 90 থেকে 60 বাদ দিলে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, অথবা আমরা দেখছি এখানে আমাদের এখানে এই যে কোণটি হলো এটি হলো আমাদের 30 ডিগ্রি, কারণ এখানে আমাদের বলা হয়েছিল যে কোণ ও সি এ এটি সমান কত, আমরা এখানে দেখলাম যে এখানে আমরা দেখলাম যে এটি সমান হলো আমাদের 30 ডিগ্রি। তো আশা করি তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি যদি কারোর কথা বুঝতে অসুবিধা হয় একবার করে দেখে নেয় তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি এটিকে অন্য নিয়মে করতে চাও তাহলে অন্য নিয়মে করতে পারো, কারণ এই ধরনের অঙ্কগুলি কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে। এবার আমরা এই সাতের দাগটি করবো। তো সাতের দাগে আছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো এখানে বলা আছে যে একটি ঘনকের কথা বলা হয়েছে যার প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তো বলা হয়েছে যে সেটি শতকরা কত বৃদ্ধি পাবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান কি হয়, ক্ষেত্রফল সমান হয় আমাদের বাহুর স্কয়ার। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই সেক্ষেত্রে আমরা অঙ্কটি এইভাবে করতে পারি যে দড়ি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান একক, অতএব একটি ধারের ক্ষেত্রফল সমান এক্স স্কয়ার বর্গ একক, ধার হবে না তল হবে। ওকে, একটি তলের ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ একক। কিন্তু যেহেতু ঘনকের 6টি তল থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব 6টি তলের ক্ষেত্রফল সমান হবে, এর সঙ্গে 6 গুণ হবে, তো 6 এক্স স্কয়ার বর্গ একক। ওকে, অথবা আমরা দেখি যে 50% বৃদ্ধি পাওয়ার আগে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 6 এক্স স্কয়ার বর্গ একক। এবার আমরা দেখবো যে এই 50% বৃদ্ধি পাওয়ার পর এই বাহুর দৈর্ঘ্য কত হয়। তো দেখো এখানে আমাদের প্রথমে ধরেছি বাহুর দৈর্ঘ্য এক্স একক। তো 50% বৃদ্ধি পেলে আমরা বলতে পারি যে ঘনকটির প্রত্যেক ধারের বাহু দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, প্রথমে ছিল আমাদের এক্স, সেক্ষেত্রে হবে এক্স প্লাস এক্স এর 50। ওকে, এক্স এর 50%, মানে 50% বৃদ্ধি পাচ্ছে। তো সেটি কিসের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, এক্স তো আমাদের থাকবেই, তার সঙ্গে আবার আমাদের এক্স এর 50% বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে এক্স এর 50% সমান এক্স প্লাস এক্স এর 50% মানে কি এক্স, এই এক্স গুণ এখানে 50 আর পার্সেন্টের জন্য নিচে 100। তো এটি সমান এখানে আমরা এগুলো লিখতে পারি যে এটি কিন্তু আমরা কাটি, তো 50 একে 50 আর এখানে 50 দুগুলো 100, মানে এটি সমান আমরা এগুলো লিখতে পারি যে তাহলে উপরে এক্স নিচে আমাদের 2 থাকছে শুধুমাত্র, মানে একের সঙ্গে এক্স কে গুণ করলে হচ্ছে এক্স আর নিচে 2 করতে 2। তো এটি সমান আমরা সরাসরি এইভাবে এক্স এর 2 করতে পারি। মানে এখানে আমি তোমাদের জাস্ট এটুকু রাফ করে দেখিয়ে দিলাম যে কিভাবে এর থেকে আমাদের এটি এলো। বা এটি যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে আমাদের যোগ করলে এখানে এর নিচে কিছু নেই মানে 1, তো 1 আর 2 এর লসাগু আমাদের 2, 1 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তো 2 হবে, 2 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে 1, তো 1 এর সঙ্গে x গুণ করলে x, এটি সমান ওকে, এটি সমান 2x আর 1x, মোট হলো হচ্ছে 3x আর 2। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে যখন ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেল সেক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য হবে আমাদের এটি এত একক। ওকে, তো এক্ষেত্রে যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য এটি হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের 6টি তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ক্ষেত্রে 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফল মানে আমাদের এক্ষেত্রে আমাদের এই বাহু স্কয়ার হবে আবার তার সঙ্গে 6 গুণ হবে, তো 6 গুণ বাহু স্কয়ার বলতে আমাদের বাহু হচ্ছে 3x/2, এটি আমাদের হোল স্কয়ার সমান এখানে x/3 হচ্ছে 9
এক্স স্কোয়ার, আর এখানে 2 দুগুণ 4, এটি যদি আমরা কাটি এখানে 2 দিয়ে কাটিয়ে এখানে 2 দুগুণ 4 আর হচ্ছে 3 দুগুণ 6। ওকে, মানে 2 দিয়ে কাটছি উভয় সংখ্যাকে, 2 দুগুণ 4 3 দুগুণ 6। এবার 3 নং হচ্ছে 27 এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে নিচে 2। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে 6টি তারের ক্ষেত্রফল আমাদের 27 এক্স স্কোয়ার বাই 2। মানে যখন আমাদের বাহুর দৈর্ঘ্যটি x ছিল সেক্ষেত্রে আমাদের 6টি তলের ক্ষেত্রফল ছিল এটি, যখন আমাদের 50% বৃদ্ধি পেল সেক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য হলো এটি, আর এখানে 6টি তলের ক্ষেত্রফল হলো আমাদের এটি বর্গ একক। ওকে, এবার তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য যেহেতু বেড়েছে তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটি আমাদের বাড়বে। তো কত বাড়বে দেখো, মানে লিখতে পারি যে অতএব এই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই এটি থেকে যদি আমরা এটিকে বাদ দিই তাহলে কত বৃদ্ধি পাচ্ছে সেটি বেড়ে যাবে। তো এখানে 27 বাই এক্স স্কোয়ার বাই 2 বিয়োগ 6 এক্স স্কোয়ার সমান, এর নিচে কিছু নেই মানে 1 ধরে এই দুটো হয়তো যদি লসাগু করি তো 2 আর 1 এর লসাগু হয় 2, 2 দিয়ে যদি 2 কে ভাগ করি তো 1 পাওয়া যায়, একের সঙ্গে এটিকে গুণ করলে 27 এক্স স্কোয়ার মাইনাস এখানে 1 দিয়ে এই 2 কে ভাগ করলে 2 হয়, 2 এর সঙ্গে 6 কে গুণ করলে 6 দুগুণ 12 এক্স স্কোয়ার সমান এখানে 2, এখানে 27 এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স স্কোয়ার। তো এটি থেকে এটিকে যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, 2 এতে কত হলে 7 হবে মানে 5, আর এখানে 1 আছে কত 2 মানে 1। ওকে, মানে 15 এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা দেখি যে এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত বর্গ একক। এবার কথা হলো যে এই যে ক্ষেত্রফলটি বৃদ্ধি পেল এটি বৃদ্ধি পেল আমাদের কার মধ্যে, এটি আমাদের প্রথম যে ক্ষেত্রফল ছিল তার মধ্যে আমাদের এটি বৃদ্ধি পেল। তো এখানে যেহেতু কোশ্চেনে আছে যে ঘনকটির সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তো শতকরা একটু বৃদ্ধি পাবে বের করতে হবে। তোমরা লিখতে পারি যে 6 এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 15 এক্স স্কোয়ার বাই 2 বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পায়, নিশ্চয়ই কম পাবে, কম হলে ভাগ, তো এখানে 15 এক্স স্কোয়ার বাই 2 আর ভাগ মানে নিচে এখানে 6 এক্স স্কোয়ার। ওকে, শতকরা বের করতে বলেছে মানে আমাদের 100, তো 100 বর্গ এককে বৃদ্ধি পায়, নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ, তাহলে এখানে 15 এক্স স্কোয়ার, এখানে গুণ মানে উপরে দেবো আর এখানে নিচে যা আছে সেই সংখ্যাই বসাবো। এবার যদি আমরা কাটি তো এখানে এই সংখ্যাটা 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণ 6 আর 3 পাঁচা 15, 2 দিয়ে যদি এটিকে কাটি তো 50 দুগুণ 100, আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে আমাদের 25 দুগুণ 50, আর এখানে আমাদের এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের উপরে থাকছে 5 আর 25, তো 5 25 হয় আমাদের 125। ওকে, তো 125 বর্গ একক। এক্ষেত্রে আমরা দেখুন যে শতকরা আমাদের 125 বর্গ একক আমাদের বৃদ্ধি পেল। আমরা লিখতে পারি যে অতএব শতকরা বৃদ্ধি পায় 125 বর্গ একক। ওকে, এটি আমাদের আনসার। এবার আমরা এই 8 দাগটি করবো। তো 8 দাগে আছে সমাধান করো, মানে এখানে আমাদের এই সমীকরণটি সমাধান করতে হবে। তো দেখো এখানে আছে যে ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্রস প্লাস 3 বাই ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্রস ইজ ইকুয়াল টু 4। আর এখানে কন্ডিশন হিসেবে দেওয়া আছে যে আমাদের x নট ইকুয়াল টু 1/2, মানে এখানে আমাদের এই x এর মান আমাদের নট ইকুয়াল টু 1/2 হবে, এটি আমাদের হতে পারবে না। ওকে, আর এই অঙ্কটি তোমাদের পেজ নাম্বার 11 দেখবে সেখানে করা আছে, তো এই অঙ্কটি আমি এখানে করে দিচ্ছি। দেখো বা সমান চিহ্নের এই সাইডে যেহেতু এই দুটি সংখ্যা আছে আমাদের, তো এর নিচে 1 ধরে এটিকে আমরা যোগ করতে পারি। তো যোগ করলে 1 আর এই সংখ্যাটি লসাগু আমাদের এই সংখ্যাটি হবে 2x প্লাস 1 হবে। এবার 1 দিয়ে যদি এটিকে আমরা ভাগ করি তো এই সংখ্যাটি হবে, তো এর সঙ্গে এটিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে 2x প্লাস 1 এর সঙ্গে গুণ হবে আমাদের 2x প্লাস 1, এর সঙ্গে এটিকে গুণ করলে আমাদের এটি হবে প্লাস এটি দিয়ে যদি এটিকে ভাগ করি তাহলে আমাদের 1 আসছে, 1 এর সঙ্গে 3 কে গুণ করলে 3 1 3 সমান 4 বা 2x প্লাস 1
এই সংখ্যার সঙ্গে এটিকে যদি আমরা গুণ করি তাহলে এখানে প্রথমে এই সংখ্যার সঙ্গে এটিকে আমরা গুণ করব, আবার আমরা এই সংখ্যার সঙ্গে এটিকে গুণ করব, তারপর আবার এই সংখ্যার সঙ্গে এটিকে গুণ করব, এই সংখ্যার সঙ্গে এটিকে গুণ করব। তো 2x এর সঙ্গে 2 যদি গুণ করা হয় 2 দুগুণ হচ্ছে 4, x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, 2x এর সঙ্গে 1 কে গুণ করলে হচ্ছে আমাদের এখানে 2x, এবার এই 1 যদি এটিকে গুণ করি তো এখানে হচ্ছে 2x আর এখানে এককে 1, ওকে, প্লাস এককে 1 আর এখানে আছে প্লাস 3 ইকুয়াল টু 4 বা 4x স্কয়ার 2x আর 2x মোট টোটাল হচ্ছে আমাদের 4x আর এখানে 3, এই 3 আর 1 হচ্ছে আমাদের 4 আর এখানে আমাদের নিচে আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 4, ওকে। এবার দেখো এর নিচে যদি আমরা 1 ধরি, 1 ধরে যদি এটিকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে কি হবে, 1 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে আমাদের এই সংখ্যাটি হবে, তো 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি গুণ হবে, এখানে হচ্ছে 4 আর এখানে 2x প্লাস 1 সমান, দেখো এখানে প্রত্যেকটি সংখ্যার মধ্যে 4 আছে, তো 4 কে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস এখানে কিছু থাকছে না মানে 1 সমান এটিকে এখন হচ্ছে 4 আর 2x প্লাস 1। উভয় এবার সমান চিহ্নের উভয় সাইডে যেহেতু আমাদের 4 আছে, তো 4 এর সঙ্গে 4 আমরা কাটতে পারি, কারণ এই 4 যখন এই সমান চিহ্নের এই সাইডে চলে যাবে এটি হচ্ছে আমাদের এই সাইডে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে নিচে ভাগ সম্পর্কে, তো 4 এর সঙ্গে 4 কাট, 4 এর সঙ্গে 4 কেটে যাবে, তো সেই জন্য আমরা সমান চিহ্নের উভয় সাইডে এইভাবে 4 এর সঙ্গে আমরা 4 কাটতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে হচ্ছে বা এখানে আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান চিহ্নের এই পাশের সংখ্যাগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসবো। তো দেখো এখানে আছে আমাদের 2x এর আগে কিছু নেই মানে প্লাস, তো এই সাইডে চলে আসবে 2x মাইনাসে, এখানে 1 এর আগে আছে আমাদের প্লাস, তো এই সাইডে চলে আসবে মাইনাসে সমান এখানে কিছু থাকছে না মানে 0। এবার আমি এখানে পরের অংশটুকু রেখা করছি, ওকে। দেখো এখানে হচ্ছে আমাদের একটি 1 আছে প্লাসে, একটি 1 আছে মাইনাসে, তো প্লাসে মাইনাসে আমাদের কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকছে x বা এখানে এই x স্কয়ার করতে x স্কয়ার, এখানে আমাদের একটি x আছে প্লাসে আর দুটি x আছে মাইনাসে, তো দুটি x মাইনাস থেকে যদি একটি x প্লাস করা হয় তাহলে আমাদের একটি মাইনাস x থাকছে, ওকে। আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 বা এখানে উভয় সংখ্যা থেকে যদি আমরা x কে কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকছে, এখানে x স্কয়ার থেকে x চলে আসছে x মাইনাস x থেকে x চলে আসছে থাকছে 1 ইকুয়াল টু 0। এবার যেহেতু আমাদের এই সংখ্যাটি এই সংখ্যাটি দুটি সংখ্যা গুণ সম্পর্কে আছে আর এটি ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা বলতে পারি বা x ইকুয়াল টু 0, আরেকটা আমরা বলতে পারি যে x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস x ইকুয়াল টু প্লাস। আমরা এক্ষেত্রে আমাদের দেখলাম যে x1 হয়তো বা 0 হবে নয়তো বা 1 হবে, তো আমরা এখানে লিখতে পারি